আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ৭৫ দিনের ধারাবাহিক যে আয়োজন চলছে আমাদের, প্রতিটি সাবজেক্টের ১০০০টা করে বাছাইকৃত প্রশ্নের সমাধান ক্লাস। গণিতের আজকে ১২ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা সমাধান করব ৩৮৬ নম্বর থেকে ৪২০তম প্রশ্ন। তো আপনারা নিশ্চয়ই প্রস্তুত রয়েছেন এবং অবশ্যই আপনাদেরকে যেটি বলি যে ক্লাসগুলা নোট করে করে করবেন এবং কয়টি করে প্রশ্ন ভুল হচ্ছে, কয়টি করে ঠিক হচ্ছে, কোন টপিকগুলোতে আপনার দুর্বলতা রয়েছে, এগুলা কিন্তু মার্কিং করে নেবেন। একটা ছোট হচ্ছে জায়গায় নোট করবেন যে আমার এই চ্যাপ্টারটা মানে দেখা যাচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করা আমার প্রবলেম হচ্ছে, ওটা লিখে রাখেন। ৪-৫ দিন ক্লাস করার পরে যখন উৎপাদকের বিশ্লেষণটা ক্লিয়ার হয়েছে ওটা কেটে দেন, ঠিক আছে? আর কয়টা হচ্ছে ৩৫টা প্রশ্নের মধ্যে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিজের সাথে নিজেকে জাজ করতে হবে ক্লাসগুলোতে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। তো চলুন আমরা প্রথম প্রশ্নটা আপনাদেরকে দিচ্ছি। আমরা এইরকম টাইপের প্রশ্ন কিন্তু সমাধান করতে আসতেছি, আস্তে আস্তে একটু চেঞ্জ করতেছি। চেষ্টা করুন প্রশ্নটা। একজন বিক্রেতা একটি কলম ২০০ টাকায় বিক্রি করলে ২০% লোকসান হয়। লোকসান মানে ক্ষতি হয়। ২০০ টাকাতে যদি বিক্রি করে তার মানে বিক্রি মূল্য, তাহলে ২০% ক্ষতি হয়ে যায়। যদি সে 10% লাভ করতে চায়, ক্ষতি হয়েছে 20%, ২০০ টাকায় বিক্রি করায়। যদি সে 10% লাভ করতে চায়, তাহলে কি ঘটনা ঘটবে, কি করতে হবে তাকে? 10% লাভ করতে হলে তাকে কত টাকাতে বিক্রি করতে হবে? তো 20% ক্ষতি মানে 100% আমার ক্রয় মূল্য থেকে 20% বিয়োগ করলে 80% কিন্তু আপনার বিক্রয় মূল্য, এইটার ভ্যালু 20 টাকা দেওয়া আছে। তাহলে 80% ইকুয়াল আমার কত? 200 টাকা। এখন আমাকে 10% লাভ মানে 100-র সাথে 10 যোগ করলে 110%-এর ভ্যালু কিন্তু বের করতে হবে। এটা কিন্তু আমরা করছি কয়েকদিন ধরেই। সো 1% ইকুয়াল তাহলে আমার কত হবে? 200-কে আমি 80 দিয়ে ভাগ করব। আর সুতরাং 110% ইকুয়াল কত? 1%-এর চাইতে 110 বেশি, বেশি মানে তাহলে গুণ করে ফেলতে হবে। সো 200 ভাগ হচ্ছে 80 গুণন 110। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে জাস্ট। আমরা যদি কাটাকাটি করি, এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, আর 25 দিয়ে যদি আমরা কাটি, আমরা জানি 8-25-এ কত হয়? 4-25-এ 100, 8-25-এ তাহলে 200। এবার 11 হচ্ছে 4-25-এ হচ্ছে আমার কি 100, তাহলে 8-25-এ 200 আর 3-25-এ 75, তার মানে 275 হবে আমার আনসার। খ নাম্বার হচ্ছে আনসার। তাহলে এভাবে কিন্তু আমাদের এই ম্যাথগুলো করতে হবে। আপনারা যারা আজকের ক্লাস প্রথম তাদের কাছে একটু হইতে পারে, কিন্তু যারা ধারাবাহিকভাবে ক্লাস করছেন তাদের কাছে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন, যেহেতু আমরা অন্যান্য দিনও এইরকম ম্যাথগুলো আমরা করেছি। এবার এই দ্বিতীয় ম্যাথটা একটু দেখবেন। ওকে, অনেকেই কিন্তু পেরেছেন। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় ম্যাথটা একটু দেখি। একই হার আমি একটু বলে নিচ্ছি যে আমার ক্লাসগুলো করলে আপনি যে শুধু মানে টেকনিক শিখবেন ব্যাপারটা এটা না। আমি যেটা এতে একটা এক্সট্রা বিষয় একটু ফোকাস দিতে চাই, আপনার চিন্তার বিভিন্ন ডাইমেনশন হচ্ছে খুলে যাবে। তার মানে আপনার যে চিন্তা করতে হবে বাস্তবের সাথে রিলেট করে, বা আইকিউ এখানে খাটাতে হবে, এই ব্যাপারটাও ম্যাথের মধ্যে নিয়ে আসবেন। অনেক সময় অনেক দ্রুত ম্যাথ করতে পারবেন কোনো গাণিতিক কোনো অপারেশন ছাড়াই। যেমন এই ম্যাথটা দেখুন, বলতেছে একই হার ও মুনাফায়, তার মানে একই টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়। ব্যাপারটা বুঝেন। আমার আসল ছিল, ধরেন আসল ছিল হচ্ছে পিটা হচ্ছে আমার আসল। 6 বছর পরে কি হয়েছে? 6 বছর পরে মুনাফা আসল মানে মুনাফা আর আসলের যোগফল। মুনাফা আসল হয়েছে কত? দ্বিগুণ, তার মানে 2p। তার মানে মুনাফা কত? পি তো আমার আসলই, তাহলে মুনাফাও পি। তাহলে আসলের সমান মুনাফা পেতে আমার সময় লেগেছে কত? 6 বছর। এবার বলতেছে কত বছরে সেটা 3 গুণ হবে মুনাফা আসলে। মুনাফা আসলে 3 গুণ মানে মুনাফা কয় গুণ? দ্বিগুণ, 2p। তাহলে পি হইতে সময় যদি লাগে 6 বছর, তাহলে 2p হইতে আমার মুনাফা 2p হইতে সময় লাগবে আরো 6 বছর। মানে পি হইতে 6 বছর আর একটা পি হইতে আরো 6 বছর। 2p মানে কি? পি প্লাস পি না? তো এটা আমি আপনাকে এতগুলো লিখে বুঝাই বললাম, কিন্তু আপনি যখন এটা বুঝে ফেলতে পারবেন তখন কিন্তু পি 1 গুণ বাড়তে লাগে আমার 6 বছর,
আরেক গুণ বাড়তে লাগবে আরো 6 বছর, আরেক গুণ যদি বাড়তে বলতো যে 4 গুণ হবে তাহলে আরো 6 বছর, তাহলে 12 বছর হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে সুন্দর, 12 বছর। হ্যাঁ, এবার দেখেন রানার আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে, মানে সে যেটা ইনকাম করে এই আয় আর হচ্ছে ব্যয়ের অনুপাত দেওয়া আছে হচ্ছে 20:15। তার মানে সে যদি 20 টাকা আয় করে, খরচ করে ফেলে 15 টাকা, তাহলে তার সঞ্চয় থাকে হচ্ছে এই দুইটার বিয়োগফল, সঞ্চয় থাকে হচ্ছে 5 টাকা। তাহলে এখন বলতেছে তার সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ, তাহলে শতকরা সঞ্চয় কত হবে, শতকরা সঞ্চয় হবে সঞ্চয় ডিভাইডেড বাই আমার তার আয় গুণন 100%, যেহেতু আয়ের সাপেক্ষে তাহলে যার সাপেক্ষে তাকে নিচে দিতে হবে, আর উপরে থাকবে আমার সঞ্চয়। কাটাকাটি করলে 4 5 20 হচ্ছে আমার কত, 4 5 20, 4 দিয়ে 4 25 125, তার মানে 25%। ক নাম্বার হচ্ছে আনসার। দেখি তো কারা কারা পেরেছেন। 25% খ নাম্বার কিন্তু না, 30% কিন্তু না, 25%। 25% অনেকেই দিয়েছেন, অনেকে আবার কিন্তু বলছেন খ নাম্বারে, ভুল করেছেন কিন্তু। ঠিক আছে, খেয়াল রাখতে হবে সবাই কমেন্ট করবেন, এবং ম্যাথ যে কমেন্ট করতেছেন ম্যাথ করে কমেন্ট করবেন, এবং নিজের খাতায় কিন্তু ভুল হলে টিক মার্ক দিবেন, অমুক টপিকে আমার ভুল হচ্ছে। এই প্রশ্নটা দেখুন, প্রশ্নটা হচ্ছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 280 জন পাশ করেছে। 480 জনের মধ্যে পরীক্ষার্থীর পাশ শতকরা কতজন পাশ করেছে না ফেল করলো, পাশের কথাই বলছে, তাহলে আর বিয়োগ করতে হবে না। দেখেন 480 জন পরীক্ষার্থীর যার সাথে এর থাকে শতকরা বের করতে হলে তার নিচে সেটাকে নিচে দিতে হবে। তার মানে 480-র মধ্যে 480 এর সাপেক্ষে কতজন পাশ করেছে যেটা আমাদের শতকরা চেয়েছে সেটা উপরে যাবে, গুণন আমার 100%। ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে আনসার। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 0 আর 0 কেটে গেল, অর্ধেক করলে এখানে 5 আর এখানে আমার 24। তাহলে এখন যদি আমরা করি 24 1 কে 24 1, আর হচ্ছে আমার কত থাকতেছে এখানে 4 আর 48, 24 দুগুণ তাহলে 12, তাহলে 5 12 হয়ে যাচ্ছে আমার 60। এই 60 হচ্ছে আমার আনসার, সেটা হচ্ছে শতকরা পাস। আমি যদি এখানে লিখে দেই শতকরা পাস, উপরে পাস নিচে হচ্ছে মোট কার রেসপেক্টে এতজন পাস করেছে, 480 জনের মধ্যে এতজন পাস করেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 60% হচ্ছে আমার আনসার। একজন কিন্তু 25 বের করেছেন, 5 12 কত হয়, 5 12 60 হয়, 25 হয় না, 50 হয় না, 60% হবে। ঠিক আছে, খেয়াল করবেন ভুলগুলা কোথায় হচ্ছে, আইডেন্টিফাই করে রাখেন, এই জাতীয় ভুল যেন আর না হয়। যদি আপনার অসতর্কতার কারণে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনাকে সতর্ক হইতে হবে, এটা মাথায় রাখবেন। যাদের প্র্যাকটিসের অভাব রয়েছে তারা খুব বেশি অসতর্ক থাকবেন, এটা স্বাভাবিক। তার মানে বারবার প্র্যাকটিস করে বারবার পরীক্ষা দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে ভুল হওয়াগুলা থেকে রিকভারি করতে হবে নিজেকে। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রী আছে 640 জন, যার মধ্যে 40% ছাত্র। বলেন তো 640 জন আমার মোট ছাত্রছাত্রী, এর মধ্যে 40% যদি ছাত্র হয়, ছাত্রী কত পার্সেন্ট, তাহলে 100 থেকে 40 বিয়োগ দিলে 60% হচ্ছে আমার কি ছাত্রী, কারণ হয় ছেলে অথবা মেয়ে, তাই তো। সেই জায়গাতে 40% যদি আমার ছাত্র হয়, বাকি 60%ই হচ্ছে আমার কি ছাত্রী। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত, তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে, ছাত্রীর সংখ্যা কত হবে, এই যে 640 জন আমার মোট, এই 640 এর 60% হচ্ছে আমার কি ছাত্রী। তাহলে আমরা এখন কি এই ক্যালকুলেশন পারি নাকি পারি না বলেন, 640 এর মানে গুণন, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ উঠাই দাও মানে 100 দিয়ে ভাগ, জাস্ট ক্যালকুলেশন করবেন, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 64 থাকতেছে, 4 ছক 24-এর 4, হাতে আছে 2, 6 6 36 আর 2 এ 38, 384। খ নাম্বার হচ্ছে আনসার। দেখি কারা কারা পেরেছেন। ইয়েস, 384 হচ্ছে কাউসার নূরজাহান, লাবণ্য ইসলাম আপু, আহমেদ রাসেল ভাই। হ্যাঁ সুন্দর। তাহলে
এই যে হচ্ছে আপনার তারপরে শর্মী খান, এই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন না, খুবই কঠিন না, সিম্পল, এবং এই বেসিকগুলো আপনাকে স্ট্রং করে নিতে হবে। কোনো একটি সংখ্যার দ্বিগুণের সাথে দেখেন প্রশ্ন যেমন করে পড়বেন তেমন করে চিন্তা করবেন, কমপ্লেক্সিটি উল্টাপাল্টা কোনো ভাবা যাবে না। বলতেছে কোন সংখ্যার, তাহলে সংখ্যাটাকে আপনি চিন্তা করেন যা মনে তাই, এক চিন্তা করতে পারেন, ক চিন্তা করতে পারেন, ওয়াই চিন্তা করতে পারেন। এখন সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটা এক্স হলে সংখ্যার দ্বিগুণ 2x, সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটার 1/3, সংখ্যাটা এক্স হলে তার 1/3 মানে 3 দিয়ে ভাগ, 1/3 যোগ করলে 49 হয়। তাহলে বলতেছে সংখ্যার দ্বিগুণ তার সাথে ওর 1/3 মানে 3/1 যোগ করলে হয় হচ্ছে 49। এখন আমাকে বের করতে বলেছে সংখ্যাটি কত। তাহলে এই পাশে লসাগু করলে 3 হচ্ছে আমার লসাগু, 3 দুগুণে 6x প্লাস x ইকুয়াল 49। এবারে যদি উপরে 6x আর x হচ্ছে 7x, এই 3 ওই পাশে 49 এর সাথে গুণ হবে আর x ইকুয়াল 7 দিয়ে ভাগ হবে, 3 গুণন 49, 7 দিয়ে ভাগ, 7 7 49, 3 7 হচ্ছে 21 হচ্ছে আমার আনসার। এই হচ্ছে সলিউশন। দেখি কে কে পেরেছেন, কে কে পেরেছেন, অনেকেই পেরেছেন। এইগুলা কিন্তু আমি ধীরে বুঝাচ্ছি জন্য, না হলে কিন্তু জোরে বললে চলে যেতাম, অনেকে বুঝতে পারতো না, দুর্বল যারা রয়েছেন। কিন্তু আপনারা দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন, ঠিক আছে? এবং যারা এই মুহূর্তে ক্লাস করছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন সকলের উদ্দেশ্যে, অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। যা যে কোনো যদি ফ্রেন্ডদের সাথে একসাথে ক্লাস করে থাকেন, পরিচিত জনদেরকে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে মেনশন করবেন। দেখেন এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি হলে সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ নেই, তার মানে তিনটা বাহু সমান, সেটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। তিনটা বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ। ওকে, এই সমবাহু ত্রিভুজের মধ্যমা, তাহলে এই যে আমরা মধ্যমা, তার মানে সমবাহু ত্রিভুজ তীর্ণটাই হচ্ছে আমার কি এ। এখন মধ্যমা হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে বিন্দু আছে তাদের সংযোজক রেখা, সেটা মধ্যমা। আর মধ্যমা সবসময় সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি হলে, তাহলে এ বি সি ত্রিভুজ, আর এইটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে বাহু এ। আচ্ছা, হলে বলতেছে বি এ ডি এই কোণটা কত। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে মধ্যমা মানে এই কোণকেও অর্ধেক করে ফেলে। তাহলে পুরাটা যদি 60 ডিগ্রি হয়, অর্ধেক হবে 30 ডিগ্রি। ক নাম্বার হচ্ছে আনসার। সমবাহু ত্রিভুজের মধ্যমা তাই সে প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে। দেখেন একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে তো ক্ষেত্রফল বাড়বে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া, সমবাহু ত্রিভুজের এরিয়া কত, গত ক্লাসের আমরা প্রমাণটাও দেখেছি, সূত্রটা বের করা যে √3/4 a স্কয়ার। তাহলে আমরা ধরে নেই যে এই সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এ ছিল, তাহলে √3/4 a স্কয়ার। এখন প্রত্যেকের দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াই, তাহলে বাহুর দৈর্ঘ্যে যদি 2 মিটার বাড়াই তাহলে a+2 হবে। তখন নতুন এরিয়া আমার কত হবে, এরিয়া প্রাইম হবে √3/4 a+2 হোল স্কয়ার। এইটা হবে নতুন এরিয়া। এখন এই দুইটার পার্থক্য বলতেছে, তার মানে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার, এইটার ভ্যালু দেওয়া আছে 3√3। প্রশ্ন অনুযায়ী, আমরা তো অন্য কিছু লিখি নাই। এখন এখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে। আমরা যদি কমন নেই, তাহলে √3/4 যদি কমন নেই, তাহলে a+2 এখানে থাকতেছে, a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাই তো থাকতেছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে একদম সূত্র ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2r2 4a+4 মাইনাস a স্কয়ার, বুঝতে পারতেছেন, 3√3। আমরা এটাকে সূত্র ভেঙে দিছি। তাহলে a স্কয়ার আর স্কয়ার কেটে গেল, আর 4a+4 এখানে থাকতেছে। এই পাশের উপরে দেখেন √3 আছে,
এই পাশের উপরে √3 আছে, দুইটা কেটে দিলাম, কারণ উপরে উপরে এই পাশের উপরে আছে, ওই পাশের উপর দিক থেকে আমরা উঠাই দিলাম দুই পক্ষ থেকে। এই 4টা এই পাশে ভাগ আছে, ওই পাশে নিয়ে গেলে গুণ আকারে থাকবে। তাহলে এখানে আছে 4a + 4, এই 4টা ওই পাশে গেলে 3 4 12। এখন 4a এই 4টা ওই পাশে গেলে 12 থেকে বিয়োগ হয়ে যাবে 8, তাহলে a = কত হবে? 2 হবে আনসার। 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে ক্ষয়ের হচ্ছে এইটার হচ্ছে খ নাম্বার। দেখি কারা কারা পেরেছেন। 4 মিটার না 2 মিটার। 393 রাইট, খ নাম্বার 2 মিটার। যারা 2 বলেছেন তাদের ঠিক হয়েছে, যারা 4 বলেছেন ঠিক আছে, যেমন স্বস্তি প্রকাশ মণ্ডল ভাই আপনি কিন্তু ভুল করেছেন ক্যালকুলেশন। এবার একটু দেখেন যে আপনি কোথায় ভুল করে ফেললেন, কোন অসতর্কতার কারণে আপনার ভুলটা হলো, ওইটা আপনি মার্ক করে রাখেন নিজের খাতায়, না লিখলে কিন্তু হবে না। নিজের খাতায় নিজের ব্যর্থতার গল্পগুলো লিখুন, যে কি কারণে আপনি ব্যর্থ হচ্ছেন, আপনার ভুলটা কেন হচ্ছে। তখন এইটা কিন্তু সংশোধনে খুব বেশি আপনার ব্রেন হচ্ছে মনোযোগী হবে যদি আপনি লেখেন আপনার ভুলটা। একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। দেখেন ব্যাপারটা কি বলতেছে, একটা বর্গক্ষেত্রের একটা বাহু আর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তো বর্গক্ষেত্র যার 4টা বাহুই সমান, তার মানে 4টা বাহুই সমান, আর এই 4টা বাহু যোগ করলে হয় হচ্ছে পরিসীমা। চিন্তা করতে পারছেন? তার মানে এই যে আমার বর্গক্ষেত্র, এই বাহুর বর্গক্ষেত্রে এই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ, আমি আর একটা বড় বর্গক্ষেত্র নিলাম যেটার একটা বাহুই হচ্ছে এটার পরিসীমার সমান 4a। প্রশ্ন অনুযায়ী তাই বলতেছে যে একটা বর্গক্ষেত্রের এক বাহু, এই যে এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এই যে এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বুঝতেছেন? বলতেছে বর্গক্ষেত্র দুইটির কর্ণের অনুপাত। এখন বলেন তো প্রথম কোনটা আছে? একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে এই বর্গক্ষেত্রের যদি আমার বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, এই বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে 4a। এখন আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হয় √2a, এ বাহু বিশিষ্ট। তাহলে এর কর্ণ কত হবে? এই বাহুটার কর্ণ হবে, বড়টার কর্ণ হবে √2 গুণন এর ভ্যালু হচ্ছে 4a। আর ছোটটার কর্ণ কত হবে? ছোটটার কর্ণ হবে, এই ছোটটার কর্ণ হবে √2a, সূত্র অনুযায়ী যেহেতু a। এখন এই জায়গাতে তাহলে 4√2a বলতেছে তাদের অনুপাত কত। তাহলে অনুপাতের সময় আমাকে সব সময় খেয়াল রাখতে হবে কোনটা আগে আছে, বড়টা আগে। তাহলে এইটাকে আমি ভাগ করলাম √2a দ্বারা, তাহলে 4√2a ডিভাইডেড বাই √2a, √2a কাটলো, তাহলে 4/1, তার মানে 4:1, 4:1। খ নাম্বার হচ্ছে আনসার। ব্যাপারটা বুঝিয়ে। তো এটা যখন বাসায় করা থাকবে, এটা খুবই কমন একটা প্রশ্ন, এনটিআরসি বা শিক্ষক নিবন্ধনের জন্য খুবই কমন একটা প্রশ্ন। তো সেই জায়গা থেকে আপনি যখন এটা বুঝতেছেন, আপনার দেখবেন ব্রেনে অটোমেটিক চলে আসবে, তখন পরীক্ষার হলে আর মার করা লাগবে না। তখন পরীক্ষা হলে একটু ট্রিকি করলে এক জায়গায় 4:1 আর এক জায়গায় 1:4 দেওয়া থাকবে। তখন আপনাকে খেয়াল রাখতে হবে শুরুতে যেটা বলছে সেটা বড় চতুর্ভুজ নাকি শুরুতে যেটা বলছে সেটা ছোট চতুর্ভুজ, সে অনুযায়ী আপনার আনসার হবে। এবার দেখেন এই প্রশ্নটা দেখুন, 90 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? একটি। আমরা সবাই জানি যারা নিয়মিত ক্লাস করেছি, কারণ 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা মনে রাখার জন্য নিয়ম হচ্ছে, বলেছিলাম যে 44 এর অর্ধেক 22, তারপরে এই যে 22 এর সাথে মিলিয়ে 322, আর তারপরে 322 এর 1 কম 321। এটা 1 থেকে 10, এটা 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, তারপর এভাবে করতে করতে লাস্টের 1, এটা হচ্ছে 91 থেকে 100 এর মধ্যে। এবার যদি বলে 91 থেকে 100 এর মধ্যে কোন সংখ্যাটা মৌলিক, প্রশ্ন করলাম, আনসারটা দিবেন যে 91 থেকে 100 এর মধ্যে মৌলিক কে? মৌলিক মানে যাকে ভাগ করা যায় না, মৌলিক কে? এটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানান, মৌলিক কে? ওকে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার বলেন যে মৌলিক সংখ্যাটা কে? 36 সংখ্যাটি মোট কতগুলো ভাজক রয়েছে? ভাজক মানে হচ্ছে এইটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে কাদেরকে দিয়ে আসলে এই 36কে ভাগ করা যাবে, কতটা সংখ্যা দিয়ে। ভাজক সংখ্যা মানে
কয়টা সংখ্যা দিয়ে 36কে ভাগ করা যায়? 36কে 1 দিয়ে ভাগ করা যায়, 36কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 × 36 3 দিয়ে করা যায়, 4 নং 36 4 দিয়ে করা যায়, তারপরে আমার কি 36কে 9 দিয়ে করা যায়, 36কে 3 × 36 12 দিয়ে করা যায়, 36কে 18 2 × 36 18 দিয়ে করা যায়। সো এইটা কয়টা সংখ্যা আছে এটা আমরা বের করব কিভাবে? ভাজক সংখ্যা বের করার নিয়ম আমি দেখাচ্ছি, দেখবেন 36 সব সময় আমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যা তো ছোট মৌলিক সংখ্যা কত দিয়ে? 2 3 5 7 শুরুতে এইগুলা দিয়ে আমরা ভাগ করব। সো যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করতে পারবো ভাগ করেই যাব। সো 2 দিয়ে ভাগ করলাম 18, আবার 2 দিয়ে ভাগ করলাম 9 2 × 18, আর কি 2 দিয়ে ভাগ করা যায় না? সো 2 দিয়ে করা শেষ, এবার 3 দিয়ে করব। 3 দিয়ে 3 3 9, সো আবার 3 দিয়ে করলে 3 1 3। সো আমার সংখ্যাটাই তো 1 চলে আসছে, আর তো করাই যাবে না। তখন আমি ভাজক সংখ্যা বের করার জন্য এখানে 2 কয়টা আছে? 2 2টা আছে, তাহলে 2 এর উপর স্কয়ার গুণন 36কে লিখতে পারি 36 ইকুয়াল 2 এর উপর স্কয়ার গুণন 3 কয়টা আছে? 3ও আছে 2টা। তাহলে এই যে মৌলিক যে সংখ্যাগুলো আমরা পেলাম, মৌলিক সংখ্যার পাওয়ার যে থাকবে, তাহলে ভাজক সংখ্যা হবে কি? ভাজক সংখ্যা হবে এই যে 2 এর উপর পাওয়ার আছে 2, এর সাথে 1 যোগ করব, গুণন এখানেও 2 আছে 2 এর সাথে 1 যোগ করব, তার মানে 3 × 3, তার মানে এটা 9। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে কোনো একটা সংখ্যা, সাপোজ মনে করেন যে একটা সংখ্যা, আমরা একটা সংখ্যা n কে প্রকাশ করেছি a⁴x গুণন b⁴y এই আকারে, যেখানে a আর b, যেখানে a ও b মৌলিক সংখ্যা, অবশ্যই মৌলিক সংখ্যা। সুতরাং এখানে ভাজক সংখ্যা কত হবে? ভাজক সংখ্যা হবে কার ভাজক? n এর ভাজক সংখ্যা। n এর ভাজক সংখ্যা হবে এই যে পাওয়ার আছে x, x এর সাথে 1 গুণ করব, তারপর এখানে পাওয়ার আছে y, y এর সাথে 1 গুণ করব, দিয়ে এই দুইটা গুণ করে দিব। ঠিক আছে, এখানে যদি আরেকটা থাকতো a b c⁴ যদি z থাকতো, তাহলে z এর সাথেও 1 যোগ হয়ে গুণ করে দিতাম। ঠিক আছে, তাহলে 9 হচ্ছে আমার আনসার, 9 হচ্ছে আনসার। এবারে যদি আমি যেহেতু এখানে একটা জিনিস এটা শিখালাম, তাহলে আপনাদেরকে বলি 120 এর ভাজক সংখ্যা কত হবে? এর ভাজক সংখ্যা কত হবে? এর ভাজক সংখ্যা কত হবে এইটা একটু করবেন। আমি একটু আগেরটার কমেন্ট দেখে নেই, আপনাদেরকে যেটা বলেছিলাম। ইয়েস, 97 হচ্ছে মৌলিক সংখ্যা। অনেকে অ্যান্সার করেছেন 97 হচ্ছে একটা যে মৌলিক সংখ্যা, সেটা 97। অনেকে কিন্তু পট করে 91 কে মনে করেন যে হচ্ছে মৌলিক সংখ্যা, বা 93 কে মৌলিক সংখ্যা। 91 কিন্তু 7 13 91, 93 মানে 3 31 হচ্ছে 93। এখন এইটার জন্য যদি আপনি করতে চান, 120 এর জন্য, তাহলে দেখেন 120 কে প্রথমে কত দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে ভাগ করবেন যতবার যায়, তাহলে 60, আবার 2 দিয়ে 30, আবার 2 দিয়ে 15, আর 2 দিয়ে যায় না। এবার 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 5 এ 15। সো 5 পেয়ে গেছি, 5 কে আমি এক ভাগ করতে 5 একে 5। তাহলে এখন আমি 120 কে লিখতে পারি কত ভাবে? 2 আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে 2 এর উপর 3 গুণন 3 আছে কয়টা? একটা, 3 এর উপর 1, 5 আছে কয়টা? একটা। তাহলে দেখেন এই যে এইটার মতো চলে গেলাম, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2, আর z এর ভ্যালু 1। তাহলে এখানে 120 এর ভাজক সংখ্যা কত হবে? 120 এর ভাজক সংখ্যা হবে 3 যোগ 1 গুণন 1 যোগ 1 গুণন 1 যোগ 1। ঠিক আছে, এটা আগেরটার প্রশ্ন আলাদা করলাম। সো এখানে 4 গুণন 2 গুণন 2, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 120 এর ভাজক সংখ্যা হচ্ছে 16টি। রাইট, সুন্দর, অনেকেই পেরেছেন। হিমালয়ের আবৃত্ত হিমু, নাম তো আপনাদের যা দেখতেছে, হাবিবা বিনতে সরকার, স্বস্তি প্রসাদ মন্ডল, কাউসার নূর, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, নাম আসলে আস্তাগফিরুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, ওইটাও আরেকজনের নাম। এটা হচ্ছে আমার 16টা হচ্ছে ভাজক সংখ্যা। তো আমি অন্তত এই ক্লাসটা যারা করলেন, ভাজক সংখ্যা যেন আর ভুল না হয়, এইটা মাথায় রাখবেন আজকের ক্লাস থেকে অন্তত, কারণ এটা প্রথম আজকের ক্লাসে আমরা যে 396টা প্রশ্ন সমাধান করলাম, ভাজক সংখ্যার কিন্তু আমরা কোনো সমাধান করি নাই। সো আজকের ক্লাসে যদি আপনার একটাই শেখা হয়, সেটা যেন ভাজক সংখ্যা হয়। এবার দেখেন, কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে
5, 8, 12, 20 জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই 4টা অবশিষ্ট থাকে। তার মানে এদের যে আমি দাঁড়াইলে হয় না, 4 জন করে অবশিষ্ট থাকতেছে, তাহলে মোট সংখ্যা কত? তাহলে মোট সংখ্যা কত হবে বলেন তো? আমরা এগুলা প্রতিদিনই একটা প্রায় করতেছি, সো এদের লসাগু বের করতে হবে। তাহলে 5, 8, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যাবে, ও এখানেই তো 2 দিয়ে যায় তো। তাহলে 5, 4, তারপরে হচ্ছে 6, 10, আবার 2 দিয়ে করলে 5, 2, 3, 5, 5 দিয়ে যদি ভাগ করি, 5 একে 5, 5 2 কে যায় না, সো 3, 5। তাহলে লসাগু কত হবে? লসাগু 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, তারপরে হচ্ছে আমার কত হবে দেখছেন, এটা 5 দিয়ে করতেছে 1, তাহলে 3 40 120। তাহলে 120 হচ্ছে আমার লসাগু। 120 জন যদি হতো তাহলে সবাইকে আমি 5, 8, 12, 20 সবগুলা লাইনে ভাগ করতে পারতাম, কিন্তু পারতেছি না, 4 জন অবশিষ্ট থাকে। তাহলে অ্যাকচুয়ালি আসলে ঘটনা কি হয়েছে, ওখানে 120-এর চাইতেও আরো 4 জন বেশি স্টুডেন্ট ছিল, 124 হবে আমার আনসার। ঠিক আছে, লসাগু প্লাস হচ্ছে 4, লসাগু প্লাস হচ্ছে 4, কারণ 4 জন অবশিষ্ট, এটা কিন্তু আপনাকে যোগ করতে হবে। এবার দেখেন, কালকের এরকম একটা প্রশ্ন আমরা করেছি, আজকে আরেকটা দিয়েছি, যেন এই টপিকে আপনার ঝামেলা একদমই না হয়। একটি স্কাউট দল 9, 10 ও 12টা সারিতে সাজানো যায়, সাজানোই যাচ্ছে 9, 10, 12, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। এই যে এটা দিয়ে ম্যাথকে বড় করে ফেললো, কারণ যদি বলছে একটি স্কাউট দলকে 9, 10, 12 সাজানো যায়, তাহলে 9, 10, 12 এর লসাগু বের করলেই কিন্তু হয়ে যেত। কিন্তু লসাগু বের করতে হবে ওই লসাগুটা বর্গাকার, যেমন একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, কারণ পরে লেজ লাগিয়ে দিয়েছে। সো লসাগু চলেন আমরা বের করি। 2 দিয়ে ভাগ করলে 9, 5, 6, এবার আমরা 9-কে 3 দিয়ে ভাগ করতে পারি, 6-কেও 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3, 3 তিরিক্ষে 9, 5 যায় না, 3 দুগুণে 6, তাহলে তো আর কিছুই করার নাই। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 আছে কয়টা? 2টা, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে 3 4 12, 5 12 60, 3 6 180। তাহলে 180 হচ্ছে লসাগু। এখন বলেন এই লসাগুকে আমরা লিখতে পারি 2 কয়টা আছে? 2টা, 2 আছে 2টা, তারপর 3 কয়টা আছে? 2টার, 5 একটা। এখন এটা কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু বলতেছে আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। তাহলে বর্গাকারে সাজানোর জন্য আমার পূর্ণবর্গ লাগবে, আর পূর্ণবর্গ সংখ্যা মানে তাদেরকে এরকম জোড়া জোড়া করে আমরা গুণ করতে পারবো। যেমন 4-কে আমরা লিখতে পারি 2 গুণন 2, তার মানে 2 এর উপর স্কয়ার। তারপরে 36-কে আমরা লিখতে পারি 6 এর উপর স্কয়ার, 25-কে লিখতে পারি 5 এর উপর স্কয়ার, 144-কে লিখতে পারি 12 এর উপর স্কয়ার, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করার জন্য আমাকে কি করতে হবে? 2 তো 2টাই আছে, 3ও 2টা আছে, কিন্তু 5 একটা আছে, তাহলে এই সংখ্যাকে আরো 5 দিয়ে গুণ করতে হবে। এখন 180-কে 5 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 5 18 90 900, তাহলে ঘ নাম্বার হবে আনসার। গত ক্লাস আর আজকের ক্লাস মিলে ক্লিয়ার হয়েছে কাদের কাদের একটু জানাবেন। সানজিনা খানম কিয়া ভুল করতেছেন, ভুল করতেছেন, 1600 না 2000 না, 1600 2000 কিভাবে বলতেছেন বলেন তো? এদেরকে কি আমার হচ্ছে করতে পারবেন? বলেন, 12 দিয়ে ভাগ করতে পারবেন সবাইকে? 12টা সারিতে করতে পারবেন? অবশ্যই লসাগুর গুণিতক হইতে হবে। কারা কারা বুঝতে পেরেছেন জানাবেন, কারা কারা বুঝতে পেরেছেন। ম্যাথ আপনি থেকে যাবেন, কিন্তু আন্দাজে করবেন না, ম্যাথ আপনি হাত আন্দাজে করবেন না, এটা আপনাদের কাছে আমি অনুরোধ বলেন পরামর্শ বলেন। হয় আপনি ম্যাথ পারবেন অথবা আপনি পারবেন না, যে আমি এটা জানি না, রুলস জানি না, সো আমি থেমে যাই। সো ইচ্ছা হইলো 1600 মেরে দিলেন, এরকম কাজ করিয়েন না। ক্লিয়ার? ওকে। দুইটি সংখ্যার অনুপাত, অনুপাত 3 অনুপাত 4, দেখেন অনুপাত দেওয়া আছে, এতদিনে দুইটি সংখ্যা দেওয়া থাকতো, দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকতো, লসাগু গসাগু দেওয়া থাকতো, আমরা তখন বের করতে পারতাম। কিন্তু আজকে যে প্রশ্নটা দিয়েছে সেখানে অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে। প্রশ্নটা এটার জন্য বড় সংখ্যাটা কত মাথায় নেন। গসাগু ইকুয়াল অনুপাত যখন থাকবে লসাগু গুণন অনুপাতের গুণফল। যাদের জানা নাই এইটা
লিখে নেন অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল আসলে লিখতে পারতেন, অনুপাতের গুণফল বা অনুপাত দ্বয়ের, আসলে অনুপাতের রাশি দ্বয়ের, অনুপাত দ্বয়ের, এখানে আরো অনুপাতের যে রাশি আছে তাদের গুণফল। তাহলে গসাগু কত হবে? লসাগু 180, অনুপাত হচ্ছে 3 আর 4, তাহলে 3 আর 4 এর গুণফল। এখন 3 দিয়ে কাটলে 3 6 18 60, 4 দিয়ে কাটলে 4 15 60, তাহলে লসাগু হচ্ছে 15। তাহলে সংখ্যা কত হবে? এই গসাগুটা হচ্ছে 15, 3 15 45, গসাগু গুণ করে দিবেন 4 15 60। তাহলে এদের সাথে এই 3-এর সাথে গসাগু গুণ করলে ছোট সংখ্যাটা পাবেন, 4-এর সাথে গসাগু গুণ করলে বড় সংখ্যাটা পাবেন। বলছে বড় সংখ্যাটা কত? তাহলে 60 হচ্ছে বড় সংখ্যা। তাহলে আজকের ক্লাসে এই আরেকটা নোট লিখে নেন। ওকে, এক খণ্ড জমির 3/8 অংশ, 3/8 অংশের মূল্য 375 টাকা হলে ওই জমির 1/5 অংশের মূল্য কত? দেখেন আমি একটু কিভাবে বের করি, একবার একটু চিন্তা করেন। 3/8 অংশের মূল্য 375 টাকা। দেখেন এই যে উপরে 3 ভাগ, তার মানে জমিটা মোট 8 ভাগের মধ্যে 3 ভাগের দাম এত। তাহলে 3 ভাগের দাম যদি 375 হয়, 1 ভাগের দাম 375 ভাগ হচ্ছে আমার 3, সুতরাং 8 ভাগের দাম কত হবে? 375 ভাগ 3 গুণন 8, ক্যালকুলেশন যদি করেন 3 1 কে 3, 3 2 গুণ 6, 3 5 15, 8 25, তাহলে কত হবে? 1000। 1000 হচ্ছে আপনার 8 ভাগ, মানে মোট সংখ্যা, ওই জমিটার দাম হচ্ছে 1000। এখন বলতেছে ওই জমির 5 ভাগের 1 ভাগ, তার মানে 5 দিয়ে ভাগ করতে হবে। 1000কে যদি আপনি 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে প্রতি ভাগে থাকতেছে 200 করে। এখন আপনারা এগুলা ম্যাথের প্রবলেমটা যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে 3/5 অংশকে আজীবন আপনারা ওই 3/5ই বোঝেন, বাস্তবের সাথে রিলেট করতে পারেন না। ভাই 3/5 মানে, সরি 3/8 মানে 8 ভাগের মধ্যে 3 ভাগ, মোট ভাগ হচ্ছে 8টা। তাহলে বলতেছে এক খণ্ড জমির 3/8, এইটাকে আপনি সবচেয়ে ভালোভাবে বলবেন এক খণ্ড জমির 8 ভাগের 3 অংশের মূল্য, 8 ভাগের 3 ভাগের মূল্য 375 টাকা। দেখেন 3 ভাগের মূল্য 375, তাহলে যদি বলে পুরাটার মূল্য কত, তাহলে 3 ভাগের মূল্য যদি 375 হয়, 8 ভাগের মূল্যটা হচ্ছে আমার পুরা জমির দাম 1000 টাকা। তারপরে বলতেছে ওই জমির তাহলে 5 ভাগের 1 ভাগের দাম কত হবে? ভাই ওই পুরা জমির দাম যদি 1000 টাকা হয়, তাহলে 5 ভাগের 1 ভাগ মানে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 200 টাকা হচ্ছে আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা জানাবেন। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা আজকে হুবহু আপনাদের হোমওয়ার্কই বললেন, হোমওয়ার্কই দেওয়া উচিত। এখানে একটা আছে, দুইটা আছে, এখানে তিনটা আছে, 1 2 3, তাহলে 1 3 1 2 3, তাহলে 3 3 6 1 7, উপরে 7টা আছে পয়েন্টের পরে, এখানে আছে 1 2 1 2, তার মানে 4টা। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3 থাকতেছে, তার মানে পয়েন্টের পরে 3 ঘর থাকবে। পয়েন্টের পরে কয় ঘর থাকবে? 3 ঘর থাকবে। এবারে আমরা পয়েন্ট বাদ দিলে এখানে আছে 2, এখানে পয়েন্ট বাদ দিলে কিন্তু 20, খেয়াল রাখবেন এই 20, তখন এটা 2 লেখেন না, এখানে পয়েন্ট বাদ দিলে থাকতেছে 2, নিচে পয়েন্ট বাদ দিলে 1 আর 4, 4 দিয়ে কাটলে 4 5 20, এবার 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এই 20 লিখে দিলাম। আর পয়েন্টের পরে আর একটা শূন্য দিয়ে ফিল আপ করলাম, তাহলে 0.020, বা এটাকে আমরা আর লিখতে পারি 0.02, কারণ পয়েন্টের পরে সবার শেষের জিরোগুলা না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে খ নাম্বার হচ্ছে আনসার। একজন হচ্ছে আরিফ ভাই বলতেছে এইটা আমি বুঝি না। এই যে এইটা বুঝেন না কেন? আপনাকে তাহলে ওই যে শিখেন নাই, আপনার জন্য আমি বলি এটা বুঝতেই হবে। আপনি যেটি করবেন, যেহেতু আমরা এখানে আপনার বেসিকটা ক্লিয়ার না, সংখ্যার উপরে চলে যাবেন, ইএম জব, ইউটিউবে লিখবেন ইএম জব চ্যানেল, ঠিক আছে? ইউটিউবে যাবেন, যে সংখ্যার উপরে প্লে লিস্টে যাবেন, আপনাকে আরো ছোট করে দেই, ক্লাস নাম্বার লেকচার 6 করবেন, 6 এবং 7, আমি যদি ভুল না করি 6 দেখবেন, না হলে 6-এ যদি না হয় তাহলে 7, ঠিক আছে? 1 ঘন্টার ক্লাসটা করবেন। সেখানে ভগ্নাংশ, এই যে 3 বাই, মানে ভগ্নাংশের যে হর থাকে, নিচে থাকে হর, উপরে থাকে লব, হর দ্বারা কি বোঝায়, লব দ্বারা কি বোঝায়, এটা আগে বুঝে নেন, ঠিক আছে? এইটা বোঝা খুবই জরুরি।
না হলে তো অঙ্ক সারা জীবন করেই যাবেন, কিন্তু অঙ্ক করে আপনার লাভটা কি হবে বলেন? এবার এইটা আসেন, একটা বোতলে আমের জুসের পরিমাণ 350 ml। এখন বলেন এই ক্লাস যারা ধারাবাহিক করতেছেন, ml মানে বুঝতেছেন? ml মানেই যা, কিউবিক সেন্টিমিটার মানেই তা, এবং ওই পানি যদি হয় তাহলে ওইটার ওজন 1 গ্রাম হবে। 1 লিটার মানে 1000 ml, 1 লিটার মানে 1000 ml। এই ml মানেই কিন্তু আবার সিসি, কিউবিক সেন্টিমিটার। একটা আমের জুসের পরিমাণ যদি 325 হয় 24টা বোতলে, তাহলে 24 গুণন 350 গুণ করে দেই, তাহলে 24, এখানে 4 5 20, হাতে আছে 2, 3 4 12, 40, ঠিক আছে। তারপরে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 7, তাহলে যোগ করলে 4 8, তার মানে এখানে করতেছি 8 স্টার 0 আর এই যে 1 0, তাহলে 8400 সিসি। 8000 কত? 8400 সিসি বা এত ml। এখন যদি আপনার লিটারে যান, তাহলে 1 লিটার ইকুয়াল যেহেতু 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করেন। 8400-কে 1000 দিয়ে ভাগ করলে একের ডানে 3টা 0, তাহলে 3 ঘর আগে দশমিক চলে আসবে, 8.4। গ নাম্বার হচ্ছে আনসার। এই 8.4 হবে তখন আনসার। ওকে, অনেকেই পেরেছেন আগেই। এবার এই প্রশ্নটা দেখুন, এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করেন। 12 দিনে কয় টাকা আয় করেছেন? 504 টাকা। প্রথম 4 দিনে সে গড়ে আয় করেছে 40 টাকা। 4 দিনে গড়ে 40 টাকা হলে, গড়ে 40 টাকা হলে 4 দিনে 4 গুণন 40, 160 টাকা করেছে প্রথম 4 দিনে। ভাই মোট করেছে 12 দিনে 504 টাকা, তাহলে 160 যদি বিয়োগ করেন তাহলে 344 টাকা সে কি করেছে 8 দিনে, বাকি 8 দিনে করেছে। এখন বলতেছে বাকি দিনগুলোর গড় কত? তাহলে এই যে 344-কে 8 দিয়ে ভাগ করবেন, যেহেতু 8 দিনে করেছে, 8 দিয়ে করলে 4 8 32 আর 2 4 থাকতেছে, তাহলে 3 8 24, 43 টাকা হচ্ছে বাকি 8 দিনের। বাকি 8 দিনের 43 টাকা। এইটা একটু করবেন, খুবই সহজ। ওকে, দুটি রাশির অনুপাত 8:15। প্রথম যে রাশি সেটাকে বলে পূর্ব রাশি, পরেরটাকে বলে উত্তর। তাহলে 8 এর জায়গাতে 40 কিভাবে আসে? 8 থেকে 40 আমরা জানি 5 8 40, তাহলে একেও 5 দিয়ে গুণ করে দেন, তাহলে 5 15 75 হবে আনসার। 143 টাকাকে 2 অনুপাত, 143 টাকাকে আমি ভাগ করেছি 3টা ভাগে। এক জায়গায় 2 ভাগ দিয়েছি, এক জায়গায় 4 ভাগ দিয়েছি, এক জায়গায় মানে 3 জনকে ভাগ করে দিয়েছি। একজনকে 2 ভাগ দিয়েছি, একজনকে 4 ভাগ দিয়েছি, একজনকে 5 ভাগ দিয়েছি, এত অনুপাতে ভাগ করেছি, ঠিক আছে। 3 জন মানুষকে ভাগ করে দিয়েছি। তাহলে মোট ভাগ করেছি কত? 2 আর 4 6 5 11 ভাগ করেছি। 143-কে 11 ভাগ করে আমি প্রথমকে 2 ভাগ দিয়েছি, তারপরের জনকে 4 ভাগ দিয়েছি, তারপরের জনকে 5 ভাগ দিয়েছি। অনুপাতের প্রত্যেকটা রাশি যোগ করে মোট ভাগ সংখ্যা আমরা বের করে ফেলবো। তাহলে 143-কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে এইটা পাবো কত? 11 3 11 33, তার মানে 13। তার মানে প্রত্যেক ভাগে 13টা করে থাকতেছে। এবার বলতেছে বৃহত্তম, বৃহত্তম এর সাথে 13 গুণ হবে, তাহলে 13 দুগুণে 26, আবার এর সাথে 13 যোগ হবে বড়টার সাথে, 5 13 65, তাহলে 26 আর 65। এখন বলছে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে 65 থেকে যদি 26 বিয়োগ করেন তাহলে পার্থক্য কত হয়? পার্থক্য কত হয়? 65 থেকে 26 বিয়োগ করলে পার্থক্য হয় হচ্ছে 5 1 11, তাহলে 6 5। আমরা তো হচ্ছে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 39, সরি 5 1 15 9, আর হচ্ছে এখানে 3 39 হবে আনসার। খ নাম্বার হচ্ছে আনসার। ওকে, এবারে দেখেন যে একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, যে একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, যে না এখানে ওকে সমস্যা নাই, যে একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজটা একা 20 দিনে করতে পারে। করতে যদি পারলে
খ একা কাজটি কতদিনে করতে পারবে, মানে দুইজন ক আর খ একত্রে, ক আর খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারবে। তাহলে 12 দিনে যদি করতে পারবে একত্রে, এই একত্রেকে যদি আপনি এটাকে যদি এক্স ধরেন এবং খ একা কাজটিকে যে করতে পারবে ওয়াই যদি ধরেন, তাহলে ক যদি ওয়াই দিনে করতে পারে একা, তাহলে খ একা কাজ করতে পারবে কত দিনে, এইটা খ একা করতে পারবে, খ একা করতে পারবে, একা করতে পারবে। এটা একটা শর্টকাট সূত্র রয়েছে, আমি শর্টকাটটা আগে করে দিচ্ছি যাদের ইচ্ছা হবে। 2xy x প্লাস ওয়াই 2xy y মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তো এক্স ওয়াই, তাহলে ক্যালকুলেশন যদি করেন তাহলে 2x হচ্ছে 12, ওয়াই হচ্ছে আমার কত, ওয়াই হচ্ছে 20, ওয়াই হচ্ছে সরি 2xy না, দেখছেন ব্যাপারটা xy, তাহলে হচ্ছে 12 গুণন 20 আর এখানে হচ্ছে 20 মাইনাস 12, তাহলে 20 মাইনাস 12 আসলে কত 8, 8 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 4 পাশে 20, এখানে 2, তাহলে 6, 5 6 30, এই হচ্ছে 30 দিনে। এই সূত্রটা যদি মুখস্থ রাখতে পারেন, এক্স ওয়াই ওয়াই মাইনাস এক্স, এক্স হচ্ছে একত্রে আর একা। এবার আমি একটু আপনাকে দেখাচ্ছি, একত্রে 12 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারে কত অংশ, 1/12 অংশ। আর এই যে ক একা করতে পারে 20 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারে 1/20 অংশ, 1/20 অংশ, 1/20। এখন যদি আপনি 1/12 থেকে 1/20 যদি বিয়োগ করেন, তাহলে এটা খ একা একদিনে, তাহলে 12 আর 20 এর লসাগু হচ্ছে আমার 60, তাহলে 5/12 60 আর হচ্ছে 20 3 20 60, সো 2/60 কাটাকাটি করলে হচ্ছে 1/30, একদিনে করে 1/30, তাহলে পুরো অংশটা করতে 30 উল্টায় গেলে 30 দিনে করতে পারবে। এইটা হচ্ছে আমার লিখিত সিস্টেম, লিখিত হচ্ছে এই নিয়মটা, ঠিক আছে। এই ম্যাথ মাথায় ঢুকছে না, এই যে প্রথমটা মাথায় ঢুকবে না, কারণ প্রথমটা আমি আপনাকে শর্টকাট দেখিয়েছি, শর্টকাট কিভাবে হলো তারপরে এটা রিটেন দেখালাম, ঠিক আছে। তো যারা শর্টকাট চান শর্টকাট দেখালাম, কারণ হচ্ছে শর্টকাটে অনেক দ্রুত করতে পারবেন। শর্টকাট কি মাথায় ঢুকে, শর্টকাট মুখস্থ করতে হয়। আর শর্টকাট কিভাবে আসলো সেইটা আমি কিন্তু এই যে এখানে আপনি এক্স ওয়াই ধরে করেন, এটা এক্স হলে 1/12, এটা 1/x, আর এটা ওয়াই হলে 1/20, এটা 1/y। তারপরে এই যে এখানে আমরা যে বিয়োগ করেছি 1/x থেকে 1/ আমার y, এক্স ওয়াই লসাগু, তাহলে y মাইনাস এক্স, দেখেন এইটাকে উল্টাই দিলেই হয় হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, শর্টকাটে এইভাবে আসছে। ওকে, সানজিদা খানম কেয়া আপু, এবার একটু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, মাথায় ঢুকলো কিনা। এটা একটু দেখবেন, দুই বোনের বর্তমান, এটা একটু মাথায় যদি আগেরটা নাও ঢুকে যাদের, বলবো যে ওই টপিকটা আপনি লিখে রাখেন, ওইটার বেসিকটা করতে হবে, ওইটার বেসিকটা করতে হবে বিস্তারিত, ঠিক আছে। আপনি এইটা একটু দেখেন, দুই বোনের বর্তমান বয়সের অনুপাত, দুই বোনের বর্তমান বয়সের অনুপাত 4:3। দুই বোনের বর্তমান বয়স, একজন এক্স ধরেন একজন ওয়াই ধরেন, তাহলে তাদের বর্তমান অনুযায়ী এক্স আর ওয়াই এর অনুপাত হচ্ছে 4/3। যদি আর গুণ করে দেন, তার মানে 3x ইকুয়াল 4y, মানে 3x ইকুয়াল 4y। এটা তো বুঝতে পারতেছেন, দেখেন দুই বোনের বর্তমান বয়সের অনুপাত 4:3। সো বর্তমান বয়স একজনের এক্স ধরেন একজনের ওয়াই ধরেন। এখন বলতেছে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে 6 বছর আগে এক্স ছিল x-6, ওয়াই ছিল y-6, তখন অনুপাত ছিল 5/3। তাহলে এখন আর যদি এটাকে গুণ করেন, 3x - 3 6 18, 5 দিয়ে যদি করেন 5y আর মাইনাস 5 6 30। এবার দেখেন 3x এর ভ্যালু কি আমরা এখান থেকে বসাই দিতে পারি কি পারি না, পারি। তো এই যে প্রথম কন্ডিশন থেকে বর্তমানের থেকে 3x এর ভ্যালু আমরা 4y বসাই দিলাম, তাহলে 4y মাইনাস 18, 5y মাইনাস 30। এবার একটু খেয়াল করেন, এই 30কে এই পাশে নিয়ে আসলে 30 পজিটিভ হবে, 30 - 18,
এই 4y কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 5y থেকে মাইনাস 4y, তাহলে 30 থেকে 18 বিয়োগ দিলে 12, আর 5y থেকে 4y বিয়োগ করে দিলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকতেছে, তাহলে y। সো আমরা এখান থেকে কি পেলাম, y এর ভ্যালু কি পেলাম, y এর ভ্যালু 12 পেলাম। y এর ভ্যালু যদি 12 পাই, এক নম্বরে আমরা যদি 3x এর ভ্যালু তাহলে 4 গুণন y এর ভ্যালু 12 বসাই দিলাম, তাহলে x ইকুয়াল তাহলে কত হবে, 4 গুণন 12 আর 3 ভাগ চলে গেল, তাহলে 3 4, তাহলে x এর ভ্যালু 16। তার মানে বর্তমানে দুই বোনের একজনের বয়স 16 বছর আর একজনের বয়স হচ্ছে আমার কত, 12 বছর। এখন বলতেছে 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত। 6 বছর পরে 16 আর 6 একজন 22 বছর হবে, একজন 12 আর 6 18 বছর হবে সমষ্টি, তার মানে 22 আর 18 যোগ করলে 40 হয় আনসার। বুঝতে পেরেছেন কিনা জানাবেন। বলতেছেন জি স্যার শর্টকাট বাদে পরেরটা বুঝেছি। পরেরটা বুঝলে তো আলহামদুলিল্লাহ, কারণ পরেরটা হচ্ছে থেকেই শর্টকাট এসেছে। শর্টকাটটা মুখস্থ রাখেন যদি ব্রেনে কোলায়, এটা আমিও সবসময়, আপনারা আমার ক্লাস করেন আমি কিন্তু বলি শর্টকাট আসলে মুখস্থ করে মুখস্থ খুব বেশি থাকে না, এই জন্য মেন জিনিসটা সিস্টেমটা আপনারা জানবেন। লিখিত আকারে করা হবে, কিন্তু এগুলো তো লিখিত আকারের ক্লাস না। 75 দিনে আমরা প্রিলি উপযোগী, আপনাকে আগে প্রিলিতে যেন আপনি টিকেন, আপনার অবস্থা যেন বোঝেন, কারণ আমাদের কিন্তু এই যে দিনে 35টা করে এমসিকিউ সলভ, কিছু কিছু তারপরে আমরা লিখিত দেখাই, ঠিক আছে। আগে আপনার নিজেকে জাজ করে নেন, লিখিত কোর্স আসবে। একজন ড্রাইভারকে 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হয়, 4 ঘন্টায় 180 মাইল যাইতেই হবে। সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে গেছে, তাহলে প্রথম 3 ঘন্টায় গেছে কত, আপনি যদি 1 ঘন্টায় 10 কিলোমিটার যান 2 ঘন্টায় তাহলে 20 কিলো যাবেন, তাহলে 3 ঘন্টা 1 ঘন্টায় যদি 50 মাইল যায় 3 ঘন্টায় 3 গুণন 50 150 মাইল গেছে। এখন ওর 4 ঘন্টায় যাওয়া লাগবে ভাই 180 মাইল, তাহলে 180 থেকে আমি যদি 150 বিয়োগ দেই, চতুর্থ ঘন্টায় মাত্র 30 মাইল গেলেই হবে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসে এগুলাই। এবার দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে ফেলেন, প্রশ্নটা কি, রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে ঘন্টায় 60 মাইল বেগে আবার ঢাকায় ফিরে আসলে তার গড় গতিবেগ কত মাইল। স্বাভাবিকভাবে অনেকে কিন্তু মনে করে যাওয়ার সময় গেছে 40-এ, আসার সময় আসছে 60-এ, তাহলে বোধহয় 40 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমার আনসার হয়ে যাবে। এই ভুলটা আবার সায়েন্সের গুলা বেশি করে, যারা দীর্ঘদিন বা খুব ডেপথ এখানে মানে চিন্তা করবে না তারা এই কাজ করবে। কারণ গড়বেগ মানে অনেকে এই চিন্তা করেন আদিবেগ শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড়বেগ পাওয়া যায়, তখন সে করবে 40 আর 50 100 ভাগ 2 50, কিন্তু এইটা টোটালি রং আনসার। রিটেনের প্রসেসে যদি আপনার মধ্যবর্তী দূরত্ব ডি ধরে করেন তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট এখানে এই ধরনের জন্য আপনাকে লিখে দিচ্ছি গড় গতিবেগের সূত্রটা। গড় গতিবেগ এরকম ভাবে, সেটা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এইটা হচ্ছে আপনারা মাথায় নিবেন, ঠিক আছে। এইটা হচ্ছে মাথায় নিবেন 2xy ডিভাইডেড বাই, চলুন তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করি। তাহলে 2 গুণন হচ্ছে আমার xy, তাহলে 40 গুণন হচ্ছে আমার 60, আর নিচে হচ্ছে আমার কত থাকতেছে, নিচে হচ্ছে 40 আর 60 যোগ, তার মানে 100। তাহলে আমরা এখানে যদি করি এই 0 ওই 0 কাটা, 0 0 কাটা, 4 ছক 24, 24 দুগুণে 48, এই 48 হচ্ছে আমার আনসার, খ নাম্বার হচ্ছে আনসার, ঠিক আছে। সূত্র তাহলে কি, নট x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এইটা হবে না। আবারও বলতেছি যে একটাকে আপনি x ধরবেন আর একটা যদি y ধরেন, তাহলে গড় গতিবেগের সূত্র এইটা না, লিখে নেন। এখন এই প্রশ্নটা একটু দেখুন, এই প্রশ্নটা একটু দেখবেন যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি মানে যোগফল,
এগুলা প্রশ্ন, এগুলা কিভাবে করবেন দেখেন, আমি বলতেছি যে আমার ক্লাস করা মানে আপনার চিন্তারও উদ্রেক ঘটাতে হবে, যে আপনি কিভাবে চিন্তা করবেন পরীক্ষার হলে। বলতেছে দুইটা সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি ভাই, তাহলে বর্গের সমষ্টি মানে কি, এটাকে বর্গ করলে 25 হবে, 18কে বর্গ করলে কত হয়, 324 হবে। সো দুইটা 324 আর 25 যদি আপনি যোগ যোগ করেন তো মেলা বেড়ে যাবে, সো এটা হবেই না। তাহলে 10 10 100, 9 9 81, যোগ করেন 181, সো খ নাম্বার হবে আনসার। আর একবার যদি ইচ্ছা হয় তাহলে 9 10 90, এই দুইটা সংখ্যার গুণফল, দুইটা সম্পর্ক দেওয়া আছে, দুইটাই তো হইতে হবে, তাহলে খ নাম্বার হচ্ছে আনসার। চিন্তা করবেন ঠিক এইভাবে, চিন্তা কিন্তু ঠিক এইভাবে করবেন। যারা অনেকেই চিন্তা করবেন কিভাবে পরীক্ষা হলে এটা বুঝতে পারেন না, এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এখন এটার ভ্যালু বের করতে বলছে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy, তাহলে এইটা সূত্র ফেলে দেন, এক্স কিউব ওয়াই কিউবের সূত্র কি হবে, এক্স মাইনাস ওয়াই কিউব, মাইনাস থাকলে প্লাস 3xy, এক্স মাইনাস ওয়াই, আর এই যে মাইনাস 9xy আছে বসায় দেন, x মাইনাস ওয়াই কিউব, x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে কিউব প্লাস 3xy, এইটার ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 বসায় দেন 9xy। এবার দেখেন 3 এর উপরে কিউব মানে 27, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 3 তিরিক্ষে 9xy মাইনাস 9xy, কাটলে শুধু 27 থাকতেছে, সো 27 হচ্ছে আনসার। এই ম্যাথগুলো খাতায় সাথে সাথে করবেন, যারা ক্যালকুলেশনগুলো ভুলে গিয়েছেন এবং সূত্রগুলা, যখন এই সূত্র গতদিন কিন্তু লিখে দিয়েছি জন্য আজকে লিখে দিলাম না, তাহলে আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে, এবং যখন যে সূত্রগুলো লিখে দিচ্ছি প্রতিদিন কিন্তু এরকম 2-3টা নতুন সূত্র থাকতে পারে, আজকে যেমন নতুন সূত্র নাই, সো ওইগুলো মুখস্থ করবেন। উৎপাদকে বিশ্লেষণ 20 দেওয়া আছে, 20কে যদি আমরা ভাঙি তাহলে 10 গুণন 2 4 গুণন 5, এখানে 1 আছে প্লাস x, 5 থেকে 4 বিয়োগ দিলে 1 থাকতেছে, তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20, x কমন নিলে x প্লাস 5 মাইনাস 4 দিলে x প্লাস 5, তাহলে x প্লাস 5 যদি এখানে এটা x প্লাস 5 কমন নিলে x মাইনাস 4 থাকতেছে, x প্লাস 5 x প্লাস 5 x মাইনাস 4, x প্লাস 5 x মাইনাস 4, ক নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, ক নাম্বার হচ্ছে আনসার। 407 বুঝি নাই স্যার, আবার বলেন 407 কোথায়, সেই এখানে 407 কি বুঝেন নাই? ঠিক আছে, যারা যেটা বুঝতেছেন আরেকবার একটু করার চেষ্টা করবেন পরবর্তীতে, আমি তারপরেও আপনার জন্য একটু বলতেছি। দুই বোনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, বলছি দুই বোনের বর্তমান বয়স ধরে নেন, আমি এক্স ধরলাম আর ওয়াই ধরলাম, তাহলে অনুপাত মানে কি তাদের এক্স আর ওয়াই, তো এক্স এর নিচে ওয়াই দিলে অনুপাতকেও প্রথমটার নিচে পরেরটা দেন, তো এক্স এর নিচে ওয়াই দিয়ে দিলাম নিচে দিয়ে আর গুণ করে দিলাম, তাহলে 3x ইকুয়াল 4y লিখলাম এখানে। তারপরে বলতেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত ছিল 5:3, তাহলে 6 বছর পরে এই যে এক্স প্রথম বনটার এর বয়স 6 বছর আগে, 6 বছর আগে, এই জন্য এক্স থেকে 6 বিয়োগ করেছি, তাহলে 6 বছর আগে এক্স মাইনাস 6, আবার ওয়াইও কি হবে এক্স ওয়াই মাইনাস 6, তখন ছিল 5/3, তখন আমরা এই 3 দিয়ে আর জাস্ট ক্যালকুলেশন করে এই যে 3x এর মান এখান থেকে বসিয়েছি, 3x এর মান কত 4y বসিয়েছি, দিয়ে জাস্ট সমীকরণ সমাধান করে আমি দেখেন y এর ভ্যালু 12 আর x এর ভ্যালু 16 বের করেছি, তার মানে বর্তমানে একজনের বয়স 16 বছর, একজনের বয়স 12 বছর। এখন বলতেছে 6 বছর পরে তাদের সমষ্টি কত, তো 12, যার বছর 16 বছর সে হবে 16 আর 6 22, যার বয়স 12 বছর সে হবে 18 বছর, দিয়ে তাদের সমষ্টি মানে যোগফল 22 আর 18 যোগ করলে 40 হয়। বুঝতে পেরেছেন? যিনি বুঝতে পারেননি আগে তিনি বলেন যে বুঝতে পেরেছেন কিনা, বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। এবারে এটা আসেন গসাগু, এখন কিন্তু গসাগুতে কোনো সমস্যা হওয়া যাবে না, গসাগু লসাগু এইটা আছে, এটাকে আর ভাঙতে পারবেন না, এইটাকে আপনি ভাঙতে পারবেন না, এটাকে ভাঙতে পারা মানে 4 কে 2 গুণন 2 x প্লাস ওয়াই লিখতে পারেন, 10 আছে
তাহলে 2 গুণন 5 x মাইনাস ওয়াই, 12 আছে, একে লিখতে পারেন 2 গুণন, যদি 2 গুণন 2 গুণন 3, 2 দুগুণে 4, 3 4 12, x মাইনাস ওয়াইকে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই আকারে লিখতে পারেন। এখন গসাগু মানে কমন, দেখেন তো এখানে 2 আছে দুইটা, এখানে একটা, তার মানে একটা করে 2 কমন আছে প্রত্যেক জায়গায়, এবং 2 ছাড়া এখানে x মাইনাস x প্লাস ওয়াই আছে, কিন্তু x প্লাস ওয়াই নাই, x মাইনাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই নাই, সো এগুলো কিচ্ছু হবে না, তাহলে শুধু হবে 2, কমন আছে 2, তাহলে 2 হচ্ছে গসাগু। ক্লিয়ার এখন? ওকে, এবার হ্যাঁ, আরে বাবা 6 বছর আগে কি সমহারে বয়সের অনুপাত কম হবে না? না, সমহার প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটা আপনাকে মানতে হবে, প্রশ্ন মানে আপনার উপর চাপায় দেওয়া হয়েছে। প্রশ্ন যদি সমহারে হইতো, গতকালকে একটা সমহারে থাকলে কিন্তু বুঝিয়েছি কিভাবে আপনি খুব শর্টকাটে চিন্তা করে করতে পারবেন। তো গতকালকের ম্যাথে সমহারে ছিল জন্য সমহারে থাকবে ব্যাপারটা তো তা না, ঠিক আছে? এখন 20 আর 16 দিয়ে, সরি 16, 12 আর হচ্ছে 16 দিয়ে আপনি চেক করেন, দেখেন যে সমান হারে থাকতেছে না, এই ঘ হচ্ছে আনসার। এবারে আসেন, ওকে, ওকে, দেখেন এই যে আপনাদেরকে কিন্তু বলেছি রুট, এন রুট থাকা মানে আমার যেখানে এখানে যদি পাওয়ার থাকে, এই পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 1 কে n দিয়ে ভাগ, সো রুট থাকা মানে এটা আসলে কি 1/2, আর ঘন রুট থাকা মানে আমার 1/3, সো এখানে ঘন রুট আছে মানে কিউবিক রুট, ঘন রুট আছে, আর পাওয়ার 6, এর উপরেও কিন্তু 6 আছে, এর উপরেও 6 আছে, তাহলে ঘন রুট তার উপরে 6 থাকা, এটাকে আপনি কি করতে পারবেন, 3, 6 কে 3 দিয়ে ভাগ করবেন, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকতেছে, তার মানে 3 এর উপর স্কয়ার, তার মানে 3 তিরিক্ষে 9। অনুরূপ ভাবে এখানে আপনি 4 এর 6, 6 এর এই 3 ভাগ চলে যাবে, তার মানে কাটলে 3 দুগুণে 6, 4 এর উপর স্কয়ার, 4 4 16, এবার 9 আর 16 গুণ করলে 9 16 144, ঠিক আছে? মনে আছে এই সূচকের এগুলা কিন্তু আমরা করতেছি। ডি নাম্বার, ইয়েস, অনেকেই পেরেছেন, যারা রেগুলার ক্লাস করছেন তারা অবশ্যই পারবেন, আমি জানি। এবার এটা দেখেন 32 এর 2 ভিত্তিক লগ, এতদিন লগের প্রশ্ন আমি সরাসরি লগ দিতাম, কিন্তু এখানে এবার লিখে বলেছে 32 এর 2 ভিত্তিক লগ, তার মানে লগ ভিত্তি হচ্ছে 2, কার লগ 32, আর্গুমেন্ট, এইটা আসলে কত হবে? এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 2 আছে, এখানেও 32 কে 2 আকারে লিখলে, বেস 2 লিখলে, আমরা জানি 32 মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5টা 2 গুণ করলে 32 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 5, তার মানে এটাকে আমরা লিখতে পারি লগ 2 ভিত্তিক 2 টু দি পাওয়ার 5, এখন 5টা সামনে চলে আসবে, তাহলে লগ 2 ভিত্তিক 2, আর লগ 2 ভিত্তিক 2 মানে 1, তাহলে আনসার হবে 5, আনসার হবে কি 5। কারা কারা পেরেছেন? ওকে, সুন্দর। আবার 4 কারা কারা বলতেছেন বলেন তো, তো মায়ের খাবেন আপনারা। 4টা যদি 2 গুণ করেন, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16 হচ্ছে, তার মানে লগ 2 ভিত্তিক 16 এর ভ্যালু 4। এরকম উল্টাপাল্টা আমি বলেছি, যদি না পারেন থেমে যাবেন, কিন্তু উল্টাপাল্টা ভুল করা যাবে না, অসতর্কতার কারণে একবার যে ভুল হবে নোট ডাউন করে রাখবেন, ওইটা আর দ্বিতীয়বার করা যাবে না ভুল। 1 স্কয়ার, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট, যদি n হয় তাহলে n প্লাস n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। আর যদি এদেরকেই আবার স্কোয়ার করে দেন, তাহলে সূত্র হবে x ইন্টু x প্লাস 1 টু x প্লাস 1 ডিভাইডেড বাই 6। এগুলো ছোটবেলায় বইয়ে মুখস্থ করতে হইতো, মানে প্রমাণও খুব কঠিন প্রমাণ না, সহজ প্রমাণ, ঠিক আছে? কিন্তু এখন সুন্দর, এইটা আমি এক্সট্রা আবার লিখে দিলাম, যাদের মুখস্থ নাই দুইটা একসাথে মুখস্থ করে নেবেন। ইয়েস, খ নাম্বার অনেকেই পেরেছেন যারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন।
এই প্রশ্নটা দেখুন, এবারে এই প্রশ্নটা দেখুন, প্রশ্ন হচ্ছে আমার কি সমীকরণ সমাধান করতে হবে। তাহলে সমীকরণ যদি সমাধান করি, দেখেন এখানে মাইনাস ওয়াই রয়েছে, এখানে প্লাস ওয়াই রয়েছে, তাহলে এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দেই 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, 5x প্লাস ওয়াই ইকুয়াল 21, তো এক জায়গায় মাইনাস এক জায়গায় প্লাস, এখন যদি আমরা যোগ করে দেই ভাই তাহলে এইটার এটা তো কেটে যাবে, তাহলে থাকতেছে 3x আর 5x মানে 8x, আর 21 আর 3 হচ্ছে আমার কত 24, তাহলে x ইকুয়াল কত 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3। x এর ভ্যালু যখন পেয়েছেন যে কোনো একটা সমীকরণ আপনার যা ভালো লাগে যেটা পছন্দ হয় যে কোনো এক জায়গায় বসান না কেন, এখানে যদি বসান 3 x এর ভ্যালু 3 মাইনাস ওয়াই ইকুয়াল 3, তাহলে 3 3 9 মাইনাস ওয়াই ইকুয়াল 3, y কে ওই পাশে নিয়ে যান 9, 3 কে এই পাশে নিয়ে আসেন, তাহলে y ইকুয়াল কত হবে 6 হবে आंसर y ইকুয়াল, তাহলে x এর ভ্যালু 3 y এর ভ্যালু 6, x এর ভ্যালু 3 y এর ভ্যালু 6। এবার কথা হচ্ছে এই রকম সমাধান এরকম করে বলছে পরীক্ষাতে, এজন্য ফার্স্ট ব্র্যাকেটের মতো এরকম, না হলে এইভাবে আসলে দেওয়ার নিয়ম না, সরাসরি x আর y হবে এই যে 3,6, কারণ সেট এগুলা দিয়ে সেটে অন্য মিনিং বোঝায়, 3 এর চাইতে বড় 6 এর চাইতে ছোট, এইজন্য এভাবে প্রকাশ করা লাগে না, ঠিক আছে। ওইটা সেটের ক্লাসে একদিন আমি আপনার প্রশ্নে আলোচনা করেছিলাম। এবার এই প্রশ্নটা দেখুন, কোন একটা ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক 3টি যে বিন্দুতে, লম্ব দ্বিখণ্ডক বাহুগুলার লম্ব দ্বিখণ্ডক বাহুগুলার কি বাহুগুলার হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। সো ধরেন একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এখন এই ত্রিভুজে এই বাহু, এখান থেকে বাহু লম্ব করলাম, মাঝখানতে লম্ব সমানভাবে, এইটারও আমরা লম্ব দ্বিখণ্ডক করলাম, এইটারও লম্ব দ্বিখণ্ডক, এই যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটাকে আসলে কি বলে, এইটাকে বলা হয়, দেখি কারা কারা পেরেছেন, ইয়েস, এইটা হচ্ছে পরিকেন্দ্র। এই বাহুগুলার সমদ্বিখণ্ডক, বাহুগুলার লম্ব দ্বিখণ্ডক, এগুলা পরিকেন্দ্র। আর ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাগুলা যে বিন্দুতে, মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়। অন্তর্কেন্দ্র কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, বাহু না হয়ে যদি কোণ বলতো, দ্বিখণ্ডক, তারা যেখানে মিলিত হয়। লম্ব বিন্দু, লম্বগুলা যে বিন্দুতে মিলে, ঠিক আছে, এইগুলা সো মাথায় রাখবেন, অন্তত কিছু না পারেন আজকে পরিকেন্দ্রটা মাথায় নেন, এরকম দিনে দিনে আমরা শিখবো, সমস্যা নাই। একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? 330 মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে পরিধি, চাকার পরিধি কত হবে? পরিধি 2 পাই আর, তাহলে পরিধি 2 আর গুণন পাই, 2 আর এর মান দেওয়া আছে 4.2, পাই এর মান 3.1416, ঠিক আছে। এবারে বলতেছে এই চাকাটি 330 মিটার যাওয়ার জন্য, তাহলে 330 মিটার, এন এর মান হচ্ছে আমার এই যে যেটা দেওয়া আছে 330, এটাকে আমার পরিধি দিয়ে ভাগ করতে হবে। এখন পরিধি দিয়ে যদি ভাগ করতে হবে, এই পাইকে আবার আপনারা যারা জানেন না তারা অন্তত লিখবেন 22/7 আকারে লেখা যায়, 22/7। তাহলে আমি 330, এটাকে আমি পরিধি 4.2 গুণন 22/7 যদি করে, তাহলে 7টা এই পাশে উপরে চলে যাবে, 7 উপরে চলে গেল উল্টায় দিলে। এবার দশমিক যদি আপনি এখান থেকে উঠায় দেন, একে আবার আর একটা 10 দিয়ে গুণ করলেন, 0 বাড়াই দিলেন, এখন কাটাকাটি করবেন। এখন কি করবেন? কাটাকাটি করবেন। তাহলে কাটাকাটি যদি আমরা এখন করতে যাই,
কাটাকাটি যদি করতে যাই 7 দিয়ে কাটলে 6 7 42 6, ঠিক আছে। এবার 6 দিয়ে যদি আমরা কাটতে যাই 6 দিয়ে 5 ছক 30 আর একটা 3 আর 30 5 ছক 30, তারপরে 33 থেকে 30 বিয়োগ দিলে 3 থাকতেছে, একটা শূন্য নিলেন, 5 ছক 30 আবার 5 আর শূন্য বসে গেল। হ্যাঁ, এবারে আপনার নিচে কি আছে, উপরে তাহলে কত 550 আর নিচে হচ্ছে 22 আছে। তাহলে 22 দুগুণে 44, 22 দুগুণে 44 থাকতেছে 11, তাহলে 2.5 তার মানে 25, 25 হচ্ছে আনসার। দেখছেন, খ নাম্বার হচ্ছে আনসার। কিভাবে করলাম এইটা কি বুঝতে পারতেছেন? উপরে আছে কত 550 আর নিচে হচ্ছে 22, তো আমি 22 দিয়ে করলাম, আপনারা 550 11 5 11 55, তাহলে 50 আর 11 দিয়ে কাটলে কত হয় 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50। এবার দেখেন আমি যদি এই পায়ের ভ্যালু 22/7 না বসাতাম, 3.1416 বসাতাম, তাহলে কিন্তু আপনি এই 25 এত সহজে বের করতে পারতেন না। তো আপনার এইটাই হচ্ছে মাথায় নেবেন, পরীক্ষার সময় কোনোদিন এরকম সিচুয়েশন যদি উপস্থিত মানে ফেস করেন যে পরিধি ভাগ, তাহলে এইটা পয়েন্টগুলা কম বাঁচাইতে আপনি 22/7 লিখবেন। আপনি কি করবেন 22/7 লিখবেন। 2 দিয়ে কেন করি নাই, 2 দিয়ে করি নাই পাগলা, এই যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই। ব্যাসার্ধকে এই 8টা হচ্ছে আরমিন ব্যাসার্ধ, এগুলো কিন্তু আমরা পড়িয়েছি, ঠিক আছে, ক্লাসগুলোতে এসেছে। আমি ব্যাসার্ধকে যদি ব্যাস মানে 2 গুণন ব্যাসার্ধ, এত ভুল করা যাবে না তো। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2r হচ্ছে ব্যাস, তো আমার পরিধি এই 2r কে, এই জন্যই আর কে সামনে নিয়ে এসে ব্যাস আলাদা করলাম, ঠিক আছে। মনোযোগী হইতে হবে, আগের পড়ার সাথে আমার রিলেট করতে হবে, না হলে এত পড়াশোনা, চাকরির পরীক্ষার এত পড়াশোনা কিভাবে ব্রেনে ধরে রাখবেন বলুন তো। ধরে রাখার চেষ্টা করতে হবে, আপনি যদি চেষ্টাই না করেন তাহলে তো হবে না। দেখেন যেমন প্রশ্নগুলো সাজানোর যদি আপনারা খেয়াল করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেটেড। এই ক্লাসের ব্যাখ্যা আপনারা কি গতকালকের ক্লাসে 3টা অভেদ আইডেন্টিটি বলেছিলাম না, কি সেটা হচ্ছে ত্রিকোণমিতির জন্য cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তো বলছে নিচের কোনটি সঠিক, এই অভেদগুলা থেকেই কিন্তু আসে। তো এখন আপনি আসেন, দেখেন sec tan আছে, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে মাইনাস tan স্কয়ার ওই পাশে নিয়ে গেলে প্লাস 1 প্লাস tan স্কয়ার হবে, ক নাম্বার হবে আনসার। ইয়েস, 420 এর ক নাম্বার হবে আনসার। এবং এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু আজকের এই 35টা প্রশ্ন সমাধান শেষ হলো। একটু জানাবেন কার কয়টা হয়েছে, কয়টা ভুল হয়েছে, কয়টা ভুল হয়েছে। দেখতে দেখতে ক্লাসটি আমি শেষ করব, আপনারা জানাতে থাকুন কার কয়টি হয়েছে। এবং আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সেই ক্লাসে আমরা পরবর্তী 35টা প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।